আলোচনা করে নিচ্ছি। তো আলোচনার মধ্যে যে এই ক্রমানুযায়ী সেটা একটু আলোচনা করি, নাকি কি বলো? তাহলে আসলে এখান বুঝতে এখান থেকে সুবিধা হবে। হ্যাঁ স্যার। পরিচ্ছেদটা পরে এখান থেকে বলবো আমি। তো আমরা এখানে কি দেখতে পাই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এবং এই বিমলা বিমলা হয়েছে, হ্যাঁ, এই বিমলাদের পরিবার তারা কোথায় ছিল? তারা ছিল রেঙ্গুনে। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে আমরা দেখতে পাই যে জাপান বাহিনী, জাপান, জার্মানি, ইতালি এর একদিকে এবং এই আমেরিকা, রাশিয়ার একদিকে দুটো পক্ষ তৈরি হয়। এবং এই যে জাপানি বাহিনী, জাপান কিন্তু রেঙ্গুন আক্রমণ করে, যেহেতু এই রেঙ্গুন অর্থাৎ মায়ানমার, বার্মাটা ছিল কার অধীনে? ইংরেজদের অধীনে। সেহেতু এই জার্মান কিন্তু রেঙ্গুনে আক্রমণ করে। সেই রেঙ্গুনে আক্রমণের ভয়ে বিমলার বাবা এবং তার দিদি, জামাইবাবুকে কিন্তু পাঠিয়ে দেয়। তো সেই প্রসঙ্গে বলা আছে যে হয়তো তাদের বাড়ি ছেড়ে আসতে চাইছে তার পিতা, সেই জন্য তিনি আসেননি। তো সেখান থেকে তারা পায়ে হেঁটে কোথায় আসে? বজ্রযোগিনীতে আসে। এবং সেই বজ্রযোগিনীতে আসার পরে কিন্তু তাদের লক্ষ্য ছিল কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে, তারা পথে বেরিয়ে হয়েছিল, কিন্তু তারা কলকাতায় পৌঁছতে পারেনি। সেই বজ্রযোগিনী থেকে, রেঙ্গুন থেকে পায়ে হেঁটে আসে এবং বজ্রযোগিনী থেকে তারা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই বিমলা কিন্তু ট্রেনের মধ্যে ধর্ষিত হয়। ইংরেজ বাহিনীদের দ্বারা, এটা প্রশ্ন লেখা নেই, কিন্তু ইংরেজ বাহিনীদের দ্বারা কিন্তু ধর্ষিত হয় এবং সেখান থেকে এই উদ্ধার হয়ে তিনি এই ফাদার ফিলিপটের যে হসপিটাল, সেখানে কিন্তু আশ্রয় পায়। এবং সেখান থেকে সে কোথায় যায়? এই ফাদার ফিলিপটের একটা হসপিটাল ছিল কোথায়? কোথায় ছিল হসপিটাল? হুম, রাজীব? ফাদার ফিলিপটের যশোরে। যশোরে একটা হসপিটাল ছিল, সেখানে যায় বেঞ্জামিনের সঙ্গে। তো সেখানে আমরা দেখতে পাই এই যে বেঞ্জামিন, তার মধ্যে যে নারী লোলুপতার আহ, দিকটি, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়ে ওঠে, পরিস্ফুটন ঘটে এবং সেখান থেকে কিন্তু পালিয়ে আসে বিমলা। এবং আমরা দেখতে পাই 3 রাত্রি 3 দিন 3 রাত্রি চেষ্টায় কিন্তু বিমলা কোথায় পৌঁছায়? বাংলাদেশ কপোতাক্ষ নদ অতিক্রম করে কোথায় পৌঁছায়? বনগাঁতে এসে পৌঁছায়। বনগাঁ। হ্যাঁ, বনগাঁতে এসে পৌঁছায়। এবং আমরা সেখানে দেখতে পাই এই যে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, বিভিন্ন সমস্যা, সেই সমস্যায় কিন্তু জর্জরিত মানুষরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে কিন্তু আশ্রয় নিতে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়। এবং সেই বনগাঁতে কাদের সঙ্গে দেখা হয়? বনগাঁতে কাদের সঙ্গে দেখা হয়? ভুবন, শ্রীকান্ত এদের সঙ্গে কিন্তু দেখা হয়। হুম, ভুবন, শ্রীকান্ত এদের সঙ্গে কিন্তু দেখা হয়। এবং এই যে ভুবনের সঙ্গে মরণচাঁদ, সৌদামণি, শ্রীকান্তর সঙ্গে দেখা হয়। এই সুভাষ, যারা সুভাষের সঙ্গে ছিল, মরণচাঁদের ভাই, এদের সঙ্গে দেখা হয়। এবং সেখান থেকে কিন্তু তারা এই আহ, আশ্রয়ের খোঁজে নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে। তো তারা যখন কোনো জায়গায় আশ্রয় না পায়, তারা কিন্তু রেল লাইনের পাশে কোনো একটা বস্তির আশেপাশে সে থাকতে শুরু করে। এবং সুভাষ যে একটা জায়গা থেকে ঘর তৈরি করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনো মালিকের জমি হওয়ার জন্য তারা কিন্তু সেখানে থাকতে পারেনি। এবং সেখানে কিন্তু তাদের ঘর ভেঙে দেয়। সুভাষ যে পুলিশকে মেরেছিল, সেই পুলিশের হাতে কিন্তু তিনি নিগৃহীত হয় এবং তার জেল হয়। তো সেখান থেকে তারা এই হলুদ মোহন ক্যাম্পে আশ্রয় নেয়। এবং হলুদ মোহন ক্যাম্পে তাদের পরিচয় হয় কার সঙ্গে? এই যে মোহিত, তারপরে মননচাঁদ, সৌদামণি এদের সঙ্গে কিন্তু পরিচয় হয়। সুরত, অজয়ের সঙ্গে পরিচয় হয়। কিন্তু এই পরিচয় আহ, এই যে বিমলা ছিল, সে কিন্তু এই হলুদ মোহন ক্যাম্পে দুবার আসে, কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারি, না হলে বুঝতে পারবো না। তো সেখানে এই যে গুহগিন্নি, তার ছেলে সৌম্যর সঙ্গে দেখা হয়। এই সৌম্য কিন্তু এই বিমলাকে একটি চা বাগানে কাজ দিয়েছিল, সেটা হচ্ছে সৈয়দের চা বাগান। সেই চা বাগানে একটি কাজ দিয়েছিল। সেই সেখানে কিন্তু এই বিমলার সঙ্গে সৌম্যর কিন্তু রাজনৈতিক
যোগাযোগ হয়েছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কিন্তু বিমলা সেখান থেকে বহিষ্কৃত হয় এবং পুনরায় কিন্তু এই হলুদমোহন ক্যাম্পে ফিরে আসে। তো সেই ক্যাম্প চা বাগানে থাকার সময় কিন্তু এই সৌম্যর সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি হয়েছিল বিমলার, এবং ভালো করে লক্ষ্য রাখা যায় যে সেখানে কিন্তু বিমলা একটি সন্তান প্রসব করেছিল। যে সন্তানটা আমরা এক জায়গায় উল্লেখ পাই, যে সন্তানটা হচ্ছে কার, না এই যে মরণচাঁদ আছে তার মাসি একটি ছেলেকে নিয়ে এসেছিল, সেই ছেলেটা বলে সন্দেহ করেছে। কে সন্দেহ করেছে? সন্দেহ করেছে হচ্ছে, কে করেছে সন্দেহ? কে সন্দেহ করেছিল রাজীব? একটা কথা আছে এরকম, যেটা মাসির ছেলে নয়, এটা হচ্ছে বিমলার ছেলে, এরকম একটা সন্দেহ করেছিল। কে করেছিল? এই সন্দেহটা কে করেছিল বলো রাজীব? এই সন্দেহটা করেছিল বলঞ্চাদের বউ সৌদামণি। ব্রুশ চোখগুলো দেখো কি সুন্দর, বিমলার মতো চোখের রং, তারপরে গায়ের রং, টকটকে রং, এরকম কথা বলেছিল। সেই ভুবনমোহন ক্যাম্পে তারপর কি দেখা দিল? বন্যা দেখা দিল, এবং সেখান থেকে তারা আশ্রয় নিল একটা স্কুলে। সেই স্কুলে, এবং বিমলা যখন ওই রেঙ্গুন থেকে বজ্রযোগিনী থেকে ফিরে আসা যশোরে আসার সময় কিন্তু ভৈরবের ঘটনার পর কিন্তু ওই যে একটা লেখা পাই ভৈরবের ঘটনা, সেই ভৈরবের ঘটনার পর কিন্তু জয়বাবু ভূমবাবুর সঙ্গে কিন্তু বিমলার বিচ্ছিন্ন হয়েছিল। তো এই বন্যা দেখা দেয়, তখন কিন্তু বিমলা তাকে চিঠি দিয়েছিল। চিঠি দেওয়ার পরে বঙ্গবন্ধু সেখানে আসে, এবং প্রথম পরিচয়ে কিন্তু বিমলা তার স্বামী বলে ঘোষণা করেছিল। বিমলা কি চেয়েছিল? বিমলা চেয়েছিল একটা স্থায়ী জায়গা, নিজের বাসস্থান, সেটা চেয়েছিল। সেই জন্যই কিন্তু বিমলা কিন্তু ভুবনবাবুকে তার স্বামী বলে পরিচয় দিয়েছিল। তারপর দেখা গেল কি, এই যে ভুবনবাবু, তিনি কি, তিনি কিন্তু শিক্ষিত ছিলেন, এবং তার মধ্যে একটা দেখতে পাই সৎ মানুষ, আহ, ভালোবাসা তার মধ্যে রয়েছে। এবং এই যে বিমলাকে সামনে পেয়েও কিন্তু সে লাঞ্ছিত করেনি কখনো। সে কিন্তু আহ, নিজের, সে বিয়ের প্রস্তাব দিলেও এই বিমলার সঙ্গে কিন্তু সে কখনো কুপ্রস্তাব দেয়নি, এবং তাকে কিন্তু বাসস্থান দিয়েছিল, এবং আহ, সবসময় ভালো খাবার, এই সমস্ত ব্যবস্থা কিন্তু করেছিল। এর জন্য কিন্তু ভুবনবাবু কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছে। আমরা দেখতে পাই যে তিনি সকালে স্কুল ক্লাস করাতেন, এবং রাতে 7 দিনের মধ্যে 5 দিনের অঙ্ক টিউশনি নিয়েছিলেন, এগুলো পাই। তো সেখানে দেখো, পরে কিন্তু ভুবনবাবুর সঙ্গে সে আশ্রয় নেয়, এবং সেখানে দেখতে পাই, এবং বিভিন্ন চরিত্র ভিড় করেছে, মালতী, অজয়, মোহিত, এদের সম্পর্কে কথাবার্তা হয়। যখন মালতী চরিত্রকে পাই, যে এই হলুদমোহন ক্যাম্পে যে দণ্ডকারণ্যে নিয়ে যাওয়া নিয়ে বিরোধিতা করেছিল। হলুদমোহন ক্যাম্পের মানুষরা যেন সেখানেই থাকে এবং তাদের জন্য সব কিছু দেওয়া হয়, সেটা কিন্তু আন্দোলন করেছিলেন। তো সেখানে কিন্তু দেখতে পাই যে মালতীর প্রসঙ্গটা পাই। তো তারপরে কিন্তু এই বিমলা বিমলা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ও একটা ছেলের প্রসঙ্গ পাই। সে কিন্তু এই গাড়িতে উঠেছিল এবং নেমে যায় পরে। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে মূল কাহিনী আর কি। এবং এর মধ্যে মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে হলুদমোহন ক্যাম্পে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে। মূল প্লটটা কিন্তু হলুদমোহন ক্যাম্পে ঘিরেই তৈরি হয়েছে। তো এখানে আমরা পাই যে প্রাথমিক কাহিনী এবং শেষ কাহিনী এবং মাঝখানের কাহিনী। প্রাথমিক কাহিনী কি? রেঙ্গুন থেকে ফিরে আসা, রেঙ্গুন থেকে বজ্রযোগিনী হয়ে যশোর হয়ে হলুদমোহন ক্যাম্পে পৌঁছানো, এবং হলুদমোহন ক্যাম্পকে ঘিরে বা হলুদমোহন ক্যাম্পের পরে ঘটনা কি, সৈয়দের চা বাগানে চাকরি, সৌম্যর প্রসঙ্গ, এটা পাই। এবং শেষে এই ভুবনবাবুর কাছে কিন্তু আশ্রয়, সেটা কিন্তু পাই। এবং মাঝখানে কাহিনীগুলো কি? মাঝখানের কাহিনীগুলো হচ্ছে এই যে অজয়, সুরত, শ্রীকান্ত, বৃন্দা, এদের কাহিনীগুলো হচ্ছে মাঝখানের কাহিনী। তো এখানে যখন পড়বে, তখন যখনই দেখবে যে বজ্রযোগিনীর কথা বলছে, সেটা কি, সেটা হচ্ছে প্রথম দিকের কাহিনী। যশোরের কথা বলছে, সেটা কি, প্রথম দিকের কাহিনী। এবং এই যে হলুদ মনের ক্যাম্পের কথা বলছি, সেটা হচ্ছে মাঝখানের কাহিনী। এবং শেষের কাহিনীগুলো কি? শেষের কাহিনীগুলো পড়লেই বুঝতে পারবে যে মালতীর সঙ্গে যে সমস্ত কথাবার্তা হয়েছে, সেগুলো কিন্তু শেষের কাহিনী। কারণ মালতী কিন্তু জানতো না যে এই বিমলা হলুদমোহন ক্যাম্পে ছিল, সেটা কিন্তু জানতো না মালতী। মালতী পরে এসেছে, এবং হলুদমোহন ক্যাম্প থেকে বের হয়ে আসার পরে মালতী কিন্তু সেই ক্যাম্পে কিন্তু এসেছিল। বোঝা গেল রাজীব? বুঝতে পারলে?
এটা হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ স্যার। হুম। কারণ এটা অনেকেই কঠিন মনে হয় যে নির্বাস খুব কঠিন, বুঝতে পারিনি। সেটা ওই না বোঝার জন্য কিন্তু বুঝতে পারে না যে এই যে ক্রমানুযায়ী উপন্যাসটা এগোলো সেই ক্রমবর্ধমানের যে পর্যায়গুলো সেটা কিন্তু বুঝতে পারে না। সেই জন্য অসুবিধাগুলো কিন্তু হয়। আচ্ছা, চরিত্রগুলো একটু বলে নিই তাহলে আরেকটু সুবিধা হয়। বিমলা, এখানে বয়স সমস্ত কিছু দেওয়া আছে। প্রধান চরিত্র নাম হচ্ছে আচ্ছা সাবিদুল। তুমি আমাকে মেসেজ করেছিলে মক টেস্টে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ স্যার। আচ্ছা, ভর্তি হয়েছো কোথাও? না হলে এখন ভর্তি হতে পারো। না নয়শো না এখনো নিরানব্বই হুম, নশো টাকা। নিরানব্বই টাকা পরীক্ষা পর্যন্ত মক টেস্ট দিতে পারবে। প্রত্যেকটি টপিক অনুযায়ী প্রশ্ন স্যার থাকে। ফিটা না দেখলাম 499 কোথায়? হ্যাঁ, ওখানে গ্রুপে। আমাকে ৫-৬ জন মেসেজ করেছিল। তো আমি বলেছিলাম ১০ জন যদি না হয় তাহলে আমি শুরু করব না। তো ১০ জন হয়নি এখনো। এজন্য আর শুরু করিনি। আমার যে রানিং ব্যাচটা আছে সেখানে ভর্তি হতে পারো। কারণ এখানে আমি যেটা শুরু করেছিলাম মানে করতে চেয়েছিলাম সেখানে প্রশ্ন ছিল ৫০ টা করে। আমার এখানে যে গ্রুপটা আছে এটাতে এখানে কিন্তু প্রত্যেকদিন ৫০ প্লাস প্রশ্ন থাকবেই, থাকেই। এবং বিষয় পরীক্ষা যেগুলো নেই আরকি। রাজীব কি পরীক্ষা দিয়েছো? আজকে যে দিয়েছিলাম নির্বাসের পরীক্ষাটা? স্যার হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা। স্যার বলো। স্যার ওবিসি এতে কাট অফ কত উঠছে সেটা? সেটে ওবিসি কতবার দেখলাম? কাট অফের লিস্ট আছে, দেখতে হবে আবার, ভুলে গেছি আমি। তোমার সেট হয়নি? স্যার 250 হবে না, 150 হয়েছে। আচ্ছা। তাহলে আরো পড়তে হবে বুঝলে? মানে আরো পরিশ্রম মানে কঠোর হার্ড ওয়ার্ক করতে হবে তাহলে কিন্তু হবে। সেট কারণ এখন দেখো যে অবস্থা আরকি, সেট নেট পাওয়ার পরে কিন্তু মূল্য দিতে চায় না কিন্তু স্যাররা। হুম? কারণ আমি যে কয়টা ভাইবা দিলাম সেখানে খুব চাপ। আমাদের ইউনিভার্সিটিতে খুব চাপ। তো টার্গেট নিতে হবে জেআরএফ। তো কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু জেআরএফটা হবে। এবং সাথে কিন্তু মক টেস্টটা করতে হবে। দেখো আমি বলি অনেকেই আছে যে ৩ বছর, ৪ বছর, ৫ বছর হয়ে যায় নেট পাসই করতে পারে না। দেখো সময়টাই যে একটা বছর সময় যথেষ্ট সময়। যদি একবার জেআরএফ পাওয়া যায় এখন মাসে ৪০,০০০ টাকা দিচ্ছে অথচ আমাদের বাংলার কিছু, কিছু স্টুডেন্ট আছে যারা ১,০০০ টাকা খরচা করতে চায় না। তো এটা ভুল। তোমার একটা গাইড থাকলে কিন্তু অনেকটাই সুবিধা এবং এই যে রুটিন অনুযায়ী যে মক টেস্টটা হচ্ছে সেই অনুযায়ী যদি পড়া যায় তাহলে ৩ মাসের মধ্যে কিন্তু একটা সিলেবাস মানে পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব। এই সিলেবাসটা কি করে আমাদের এই যে নিয়মানুবর্তিতা সেটা কিন্তু সঠিক রাখে। কারণ তুমি আজকে একটা ছোট গল্প পড়লে, কালকে হয়তো প্রবন্ধ পড়বে, পরশুদিন হয়তো উপন্যাস পড়বে। সেটা কি হয়? সেটা কিন্তু তোমার পড়ায় ব্যাঘাত হবে এবং শেষ পর্যন্ত কিন্তু তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। এটা একটা বড় ভুল। তুমি যেখানেই হয় করতে পারো। আমি বলছি না আমার কাছে করতে হবে। হুম? এটা হচ্ছে বিষয়। না স্যার কোথাও আর কথা বলিনি আমি। হুম। তো আমি করতে ওইটা পারো। নিয়ে ভাবছি যে ওই যে 499 টাকার ওইটাই নিব। ওটা হবে না। হুম? হচ্ছে বিষয়টা হচ্ছে ১০ জন হয়নি এখন আমার ওখানে। তার জন্য আমি কাউকে বলিনি যে পেমেন্ট করো। তুমি যদি এখন ভর্তি হতে চাও রানিং যে গ্রুপটা আছে ৯৯৯ টাকা সেটাতে ভর্তি হতে পারো। হুম? আচ্ছা। তো বিমল স্যার প্রভা এটা কি 3 মাসের এটা? ৩ মাস যতদিন পরীক্ষা নেওয়া হবে ততদিন। যদি জুলাই হয় তাহলে জুলাই পর্যন্ত করাবো, অসুবিধা নেই। মান্থলি ৩০০ টাকা হচ্ছে তোমার। হুম? মোটামুটি। আচ্ছা। বিমলা প্রধান চরিত্র স্যার নাম হচ্ছে বিমল প্রভা। হ্যাঁ, বলো। বললাম কিছু ছাড় হবে না? দেখো ১,০০০ টাকায় কি ছাড় দেবো আর? বোঝোই তো একটা ছাত্রকে টিউশন পড়ালেও কিন্তু ৫০০ টাকা মাসে দেয়। সেখানে তুমি প্রত্যেকদিন মক টেস্ট দিচ্ছ। বিভিন্ন কি বলি আর তাহলে? কিছু বলার নেই। যাই হোক, তো রেঙ্গুন থেকে উদ্বাস্তু হয় তার বয়স কত? ৩৩ বছর। আমরা কিন্তু দুটো বয়সের উল্লেখ পাই এবং এই যে ৩৩ বৎসর এই বয়সটাকে কিন্তু যদি
তার যে অন্যান্য বয়স উল্লেখ আছে সেখানে কিন্তু আমরা কিন্তু ভালো করে দেখলে কিন্তু অনেক তথ্য পাবো। ঠিক আছে, আমি যখন পড়াবো তখন দেখবে বয়সটা। ঠিকানা আছে হলুদমোহন ক্যাম্প, তাবু নম্বর 27, কার্ড নম্বর 587, গ্রুপ নম্বর হচ্ছে 6। এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, সেট পরীক্ষায় এসেছিল, নেটেও আসতে পারে। ভুবনবাবু স্কুল মাস্টার, বয়স হচ্ছে 43 বছর। মরণচাঁদ হলুদমোহন ক্যাম্পের উদ্বাস্তু। মরণচাঁদের বউ হচ্ছে কি সোদামণি। অভিমন্যু মরণচাঁদের ছেলে। এই যে এই ছেলেটাকে নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, যে কার ছেলে। সুভাষ মরণচাঁদের ভাই, ওর জেল হয়েছিল পুলিশকে পেটানোর দায়ে কয় বছর রাজীব? 3 বছর। কয় বছর? হুম, 3 বছর। 3 বছর। মোহিতবাবু আইবির দারোগা, হলুদমোহন ক্যাম্পের উদ্বাস্তু। মোহিতের স্ত্রীর নাম কি? লতা। এই যে ভালো করে লক্ষ্য রাখবি, যে যদি ভুলে যাও। মোহিত, এই যে ত, লতা, মোহিত ত লতা। গিরিশবাবু লতার বাবা। এই গিরিশবাবু কিন্তু জেল খেটেছিল। এই ছিল কি পুলিশের দারোগা ছিল, এবং জেল খেটেছিল 1910 থেকে 1939। তার মধ্যে আন্দামানে কত বছর কাটিয়েছিল? কত বছর রাজীব? বলো। 10 বছর কি? 10 বছর কাটিয়েছিল আন্দামানে। তার মেয়ের নাম কি? মেয়ে হচ্ছে লতা। লতা তো। হ্যাঁ স্যার। এবং সে যখন ফিরে আসে তখন লতার বয়স কত ছিল? না, ফিরে আসে না, যখন জেল হয় তখন লতার বয়স কত ছিল? কত বছর ছিল লতার? বলো। ভুলে গেছো নাকি? তাড়াতাড়ি বলো। মনে পড়ছে, মনে হয় 11 11 বছর, 11 বছর। ফাদার ফিলিপ মেথডিস্ট চার্চের বিশপ বেঞ্জামিন দাস অধস্থান পাদরি, যাকে পাঠিয়েছিল যশোরে যে হসপিটাল ছিল সেখানে পাঠিয়েছিল। অজয় হলুদমোহন ক্যাম্পের কর্মচারী। এই যে অজয় চরিত্রটা একটু আলাদা করে বলতে হয়। সেটা কি? অজয় এই চরিত্রের মধ্যে আমরা একটি ভালো দিক পাই, মানুষকে সহযোগিতা করা। দেখো এই যে ছোট্ট পরিসরের মধ্যে, এই যে ক্যাম্পের মধ্যে তিনি কি করেছিল? তিনি একটি দুর্গাপূজা করেছিল, তিনি একটি গ্রন্থাগার খুলেছিল, লাইব্রেরি খুলেছিল, যেখানে 100টি বই ছিল। এবং আমরা দেখতে পাই শেষে যে সুরতের অসুখ হয়েছে, সেই সুরতের জন্য শহর থেকে ওষুধ, তারপর মশারি, এই সমস্ত জিনিস নিয়ে এসেছিল। এবং কারো টাকা এলে টাকা দেওয়া, চটের ব্যবস্থা, সেগুলো চটগুলো মানুষকে দেওয়া। এবং সেই ক্যাম্পের মধ্যে সকলের অসুবিধার জন্য বা অসুবিধায় যারা ছিল তাদেরকে সমস্ত রকম সুযোগ ও সুবিধা কিন্তু তিনি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছিলেন। সুরত ব্যাংকের কর্মচারী। সুরতের স্ত্রীর নাম কি? সুরতের স্ত্রীর নাম কি? সত্যি। সতী। সুরতের স্ত্রীর নাম হচ্ছে সতী। শ্রীকান্ত হলুদমোহন ক্যাম্পের উদ্বাস্তু ছিল। শ্রীকান্তের স্ত্রী হচ্ছে বৃন্দা। এই বৃন্দার সঙ্গে কার বিয়ে হয়েছিল? কার বিয়ে হয়েছিল বলো? শ্রী অভিমন্যু। অগ্নিকুমারের বিয়ে হয়েছিল। কিন্তু এই বৃন্দার যখন অসুখ কাশরোগ হয়েছিল তখন কিন্তু শ্রীকান্ত তাকে নিয়ে এসেছিল এবং তাকে চিকিৎসা করেছিল, ভালো করেছিল। সেই শ্রীকান্ত এবং বৃন্দার কিন্তু একটি পুত্র হয়েছিল। হুম। তো আমরা দেখতে পাই যে তারা যখন ক্যাম্পে ছিল তখন কিন্তু অগ্নিকুমার কিন্তু তাকে নিতে এসেছিল, এবং এই সমস্ত তার মুখে মদের গন্ধ ছিল। মালতী, গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ে হচ্ছে মালতী। সৌম্য হচ্ছে গুহগিন্নির ছেলে। এই সৌম্য হচ্ছে গুহগিন্নির ছেলে, তার বয়স হচ্ছে 20 বছর। পরিচ্ছেদ। এই যে পরিচ্ছেদগুলো আছে তার মধ্যে যে কাহিনীগুলো আছে, বিষয়বস্তুগুলো আছে, সেটা কিন্তু এখানে আমি দিয়েছি, এটা সহজ করে বোঝার জন্য এবং মুখস্থ রাখবে এটা। এই প্রথম পরিচ্ছেদ যেগুলো পাই সেটা হচ্ছে হলুদমোহন ক্যাম্পে বাহিরের বর্তমান বিমলপ্রভার জীবন, বিমলাদের রেঙ্গুন ছাড়ার ইতিহাস, বিমলার স্মৃতিতে হলুদমোহন ক্যাম্প ও তার কাটানো কটা দিন। দ্বিতীয় পরিচ্ছেদে পাই হলুদমোহন ক্যাম্পের জন্য মালতীদের প্রতিবাদ, বিমলার যশোর, রেঙ্গুনে ফেলে আসা জীবন। মানে এখানে তুমি উপন্যাসে কিন্তু কাহিনীগুলো ওই ক্রমানুযায়ী পাবে না। হলুদমোহন ক্যাম্পের অধিবাসীদের পারস্পরিক ব্যক্তিগত সম্পর্ক তৃতীয় পরিচ্ছেদে পাই। চতুর্থ পরিচ্ছেদে ক্যাম্পবাসীদের বর্তমান জীবন। পঞ্চম পরিচ্ছেদে হলুদমোহন ক্যাম্প থাকাকালীন
বিমলার চা বাগানে চাকরি করতে যাওয়ার ইতিহাস, সৌম্য মালতীদের রাজনৈতিক জীবন। 6 হলুদমোহন ক্যাম্পে লোকদের দণ্ডকারণ্যে যাত্রা, শূন্য হলুদমোহন ক্যাম্প, শরণার্থী জীবনের অভিশাপ, পরিবার থেকে বিচ্ছিন্নতা। এগুলো হচ্ছে পরিচ্ছেদের ঘটনাসমূহ। উপন্যাসের গুরুত্বপূর্ণ লাইন তথ্য, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলবো, নাহলে 10টার দিকে শেষ হবে না। প্রথমে পাচ্ছি 59 খ্রিস্ট বৎসরে। আমাদের এই 59 খ্রিস্ট বৎসরে বসন্ত বলে কোন ঋতুকে সাহিত্যে আনতে চাই না, কারণ বসন্তের সঙ্গে যে স্মৃতিগুলো সেকালের কবিরা জড়িয়ে রেখেছেন, আমাদের এই ফাল্গুন মাসের বর্ণনা করতে গিয়ে যদি সেগুলি মনে আসে তবে সেটা নষ্ট হবে, এখানেও ভ্রষ্ট হবে। বিমলা চোখ তুলে তাকে কি দেখলো? দেখলো যে তাদের এখানে কিন্তু ওই ক্যাম্প, সেই ক্যাম্পটা সম্পর্কে কিন্তু তিনি বলেছে যে কাঁটাতারের ঘেরটা দেখতে পেল, লোহার খোঁটাগুলোরও সব নেই। 17 বছর ধরে রোদ জলে টিকে থাকার কথা ভাবতে গেলে লোহাকে দোষ দেওয়া চলে না, ভিতরে এমনই এখনো সারি সারি তাবু এবং একরং কালচে এবং ধূসর। আরেকটা বলি, এই যে উদ্বাস্তু সমস্যা, এটা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে বাংলাদেশ লাগোয়া বনগাঁ, কলকাতার বিভিন্ন অঞ্চল, মানে এই বনগাঁতে কিন্তু প্রচুর উদ্বাস্তু কিন্তু রয়েছে। যেমন আমরা পাই যে খবর শুনি মতুয়া, এরা কিন্তু মূলত বাংলাদেশে ছিল, বাংলাদেশে ওরাকান্দি বলে একটা জায়গা আছে সেখানে ছিল, সেখান থেকে কিন্তু তারা এই উদ্বাস্তু হয়ে কিন্তু বনগাঁতে ফিরে আসে। দেখবে এই এখনকার খবর দেখবে কিন্তু এই মতুয়াদের খবর, তারা কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসে, কিন্তু 71 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং 71-এর পরে কিন্তু এখানে আসে তারা। তারপরে দেখো এখানে একটা পাই, 42-এ বসেছিল, 45 পর্যন্ত ছিল কি সেনাবাহিনীর ঘাঁটি ছিল সেখানে একটা। এবং এই ঘাঁটির চিহ্নগুলো কি কি? কয়েকটি হাওয়া জাহাজের মোচড়ানো দুমড়ানো ভগ্নাবশেষ এখনো পড়ে আছে প্রতি প্রান্তরের দক্ষিণ সীমা গেছে। কোন সীমা গেছে? দক্ষিণ সীমা গেছে। এটা এখনো ঘাঁটি, কিন্তু কাদের সৈন্য ঘাঁটি ছিল সেটা পরিবর্তন হয় বাস্তুহাদের ঘাঁটিতে। তাঁবুগুলোতে তারা থাকতো 6 হাত বাই 4 হাত, কহাত এটা মনে রাখবে, 6 হাত বাই 4 হাত। তাঁবুতে বড় জোর 2টি যোগ করে একটি পরিবার। হলুদমোহন ক্যাম্পে এক সময় হলুদমোহন হাটের খ্যাতি ছিল, এখন এই ক্যাম্প, মানে আগে এই হলুদমোহন যে ঘাট ছিল সেটার খ্যাতি ছিল, এখন খ্যাতি কিসের জন্য? এই ক্যাম্পের জন্য কিন্তু এখন খ্যাতি। হুইসেলটা শোনা গেল 3:30-এর গাড়ি, আমরা একটা গাড়ি শব্দ পাই ট্রেন গাড়ি, সেটা কয়টার দিকে? 3:30-এর গাড়ি। এবং একটা মোষের গাড়ি দেখতে পাই এখানে, মোষের গাড়ি কথা আছে, এবং একটি কৃষ্ণচূড়া ডালের কথা আছে। এই যে গাছটা কোথায়? লাইনের উপরে, এবং ওই যখন ইঞ্জিনটা যায় আর কি, ট্রেনটা যায়, সেই ইঞ্জিনের ধোঁয়াতে সেই ডালটা কিন্তু নড়তে থাকে, এটা কথা আছে একটা। এবং এই যখন বাইরে এসে বসছিল বিমলা, তখন দেখতে পায় তার কোলের উপরে ছিল একটা উলের বল, সে কাঁটা দিয়ে কিছু বুনছিল। এবং এখানে দেখবে ভালো করে এই জায়গাটা, এখানে দুটো কথা পাই আমরা, একটা হচ্ছে স্মৃতি মন্থন, এবং হচ্ছে বর্তমানের কথাটা কিন্তু এখানে পাই আমরা। দেখো, সে ভাবলো দণ্ডকরণ্যে, আচ্ছা আমি বই থেকে বলছি, এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে লাইনটা বলি, তার কোলের উপরে উলের বল, কাঁটা দিয়ে সে কিছু বুনছিল, ক্যাম্প থেকে কে একজন বেরোলো, তার তখন মনে হলো কেন এসেছি, প্রায় 1 ঘন্টা হলো বসেও আছি। প্রশ্নটা উঠেছিল লোকটিকে বেরোতে দেখে, সে তার ধারে কাছে দিয়েও এলো না, মাথা নিচু করে বেরিয়েছিল, তেমনি করেই নিজের পথ ধরে রাজপথে উঠে গিয়েছিল। প্রশ্নটা ঝিমিয়ে গেল, কিন্তু প্রশ্নটার সঙ্গে সঙ্গে তার মনে তার অগোচরে উত্তরের সম্ভাব্য ক্ষেত্রে প্রস্তুতি চলছিল। উত্তরের প্রয়োজন হলো না, কিন্তু তাই বলে সে অংশের আলোড়নটাও থামল না, আর সে অংশে এই প্রত্যয় ছিল যে এরা দণ্ডকারণ্য যাবে। দেখো এখানে এই যে বর্তমানে কথা বলছে কিন্তু, মানে একটা দৃশ্য দেখলো, তারপরে একটা মানে কথা তৈরি হলো, এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু লক্ষ্য রাখবে, তাহলেই দেখবে সহজে যাবে। সে ভাবলো দণ্ডকারণ্য না জানি কেমন জায়গা, সেখানে এরা যাবে? যাবে নয়, ঠিক যেতে হবে, ওটা হয়তো গুজব যার উঠেছে। আবার এখানে হচ্ছে যুদ্ধর কথা পাই, যুদ্ধ এই শব্দটাকে অবলম্বন করে তার মন এদিক ওদিক হাতড়ে চলে, তারপর এই ধারণাটাই পৌঁছলো, আবার যুদ্ধ বাঁধবে নাকি। যুদ্ধ কথাটা থেকেই অতীত আলোচনা, এই যে যুদ্ধ কথাটা সেখান থেকে কিন্তু অতীত আলোচনায় ফিরে গেল। তো এই যে বারবার যে আমরা দেখি
মানে পরিবর্তন, পট পরিবর্তন হচ্ছে এখানে। এই যে বিভিন্ন বিষয়গুলো দেখবে এবং তার অতীত আলোচনা এবং বর্তমান আলোচনা, অতীত আলোচনা বর্তমান আলোচনা, এই দুটো কি হয় মিলেমিশে একাকার হয়ে যায়, এই জন্য কিন্তু সমস্যাটা তৈরি হয়। তারপরে তার দিদিকে নিশ্চয়ই মজবুত দেখাতো, কিংবা উপমাটাই যেন সত্য হতে পারে। বাধা বিপত্তিকে সে এড়িয়ে চলেছে, তাদের সম্মুখে নুয়ে পড়েছে বলেই সে বাংলাদেশে পৌঁছতে পেরেছিল, দিদি পারেনি। রেঙ্গুন থেকে বজ্রযোগিনী বিমলা তার দিদি সম্পর্কে বলেছে। রেঙ্গুনের যুদ্ধের সম্ভাবনা দেখে বিমলার বাবা বলেছিল, তোমরা কালো যাচ্ছ, তুমি, তোমার দিদি আর ভুবনবাবু। বিমলার বাবা রেঙ্গুন থেকে গিয়েছিল কেন? কাঠের কারবার দেখার জন্য, কিংবা বোধ হয় তার মনে হয়েছিল একবার বেরিয়ে এলে আর ফেরা যাবে না হয়তো। তার স্মৃতির সঙ্গে জড়ানো বাড়িটাকে ত্যাগ করার ইচ্ছে ছিল তার, অর্থাৎ তার মা মারা গেছিল আগেই এবং সেই বাড়ি থেকে ছেড়ে আসতে চায়নি। বিমলার বাবা মিত্রপক্ষ রেঙ্গুন দখল করার চেষ্টায় যেসব বোমা ফেলেছিল, সেই বোমার আঘাতেই কিন্তু মারা যায়। হুম। পূব পশ্চিমে কালো পিচ ঢালা সড়ক। আচ্ছা, রাজীব, তোমাকে একটা জিনিস দেখাই। এটা দেখতে পাচ্ছ ম্যাপটা? হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। দেখো এখানে, এখানে তো লেখা যাবে না মনে হচ্ছে। ওরে কাণ্ড। এখানে যদি ভালো করে দেখো, এটা হচ্ছে বার্মা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বার্মা। সম্ভবত রেঙ্গুনটা হচ্ছে এই যে এখানে রেঙ্গুনটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে রেঙ্গুন, দেখা যাচ্ছে? এটা হচ্ছে রেঙ্গুন, বোঝা গেল? তো এই হ্যাঁ রেঙ্গুন স্যার। এখান দিয়ে আসে, মনে করে যে এই দিক দিয়ে আসে, এখান দিয়ে এসে ঢুকে এই যে এখানে হচ্ছে বাংলাদেশ। আরে এগুলো চলে, নাম ছেড়ে গেল। এই যে এখান দিয়ে মনে করে এখান দিয়ে আসে, এখান দিয়ে আসার পর এটা হচ্ছে বজ্রযোগিনী। বজ্রযোগিনী এখানে হচ্ছে তোমার যশোর। আচ্ছা, বড়ই হচ্ছে না, এটা নামছে না এদিকে। এটা হচ্ছে যশোর। এই যশোরে একটু উপরে আছে তোমার, আচ্ছা ছাড়, এটা দেখায় বুঝতে অসুবিধা হবে। নিচে নামছে না এটা, নিচে নামলে ভালো হতো, ভালো করে বোঝানো যেত। এ, তো আমি আগে যে গত ক্লাসে করেছিলাম সেখানে খুব সুন্দর হয়েছিল এখানে এই বিষয়টা। তো এই যে পূব পশ্চিমে হচ্ছে কালো পিচ ঢালা রাজপথ, মনে রাখবে, পূব পশ্চিমে কিন্তু। এবং উত্তর দক্ষিণে কি আছে? উত্তর দক্ষিণে হচ্ছে রেলের লোহাপাতা। তখনকার এই অঞ্চলে মানুষদের উত্তর দক্ষিণে কিন্তু ঝোঁক ছিল। পূব পশ্চিমে ছিল মাটি ঢাকা গৃহ সড়ক, এবং দক্ষিণ দিকে আরো 8-10 মাইল পর্যন্ত হচ্ছে রেলপথ গেছে। কয়েকটি চা বাগানের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মহকুমা শহরে। রেলপথ যে ছিল সেটা মহকুমা শহরে চলে গেছে। দেখো এই যে বজ্রযোগিনীতে যখন এসেছিল তখনকার পরিবেশটা বলেছে কেমন ছিল। বজ্রযোগিনীতে গরিব ছিল, মধ্যবিত্ত ছিল, অভাব ছিল, কিন্তু নিজের অভাবকে মানুষের নিজের মধ্যে রাখতো। দেখা হলে কেমন আছো এর উত্তরে ভালোই আছে বলতো লোকে। গাঙ্গুলি মহাশয়ের বড় মেয়ের মতো যদি বলা হয়, রাজনীতি করে রাজনীতিদের দলের হয়ে চাঁদার কৌটো নিয়ে বেড়ানোর রাজনীতি বলা যেতে পারে। এটা কিন্তু বর্তমানে কথা বলেছে এই যে গাঙ্গুলি মশাইয়ের মেয়ে।
সেনখুড়োর মেজ মেয়ে যদি তানপুরা নিয়ে ঘোরা হয় তবে তার উদ্দেশ্য বোঝা যায়, কিন্তু অভ্যাস বলা যেতে পারে 47 থেকে 55। মনে রাখবে, 47 থেকে 55 এদের অনেকেই পথে পথে ঘুরেছে। 8 বছরে অভ্যাস কাটিয়ে উঠতে পারছে না পরবর্তী 4 বছরে। 8 বছরের অভ্যাস পরবর্তী 4 বছরে কাটিয়ে উঠতে পারছে না। হুম। বিমলা কতদিন থেকে আয়নায় মুখ দেখে না? সেটা হচ্ছে 6 মাস। কতদিন থেকে? 6 মাস থেকে মুখ দেখে না। দেখো এখানে যে বিমলা আয়নায় মুখ দেখার পরে যে আমরা এটা পাই সেটা কিন্তু মনে রাখবে, ক্রম দিতে পারে। নাকটা হচ্ছে টিকালো, ছোট, নাকের বাঁদিকে উপরের ঠোঁটে উপরের তিলটা, এটা কালকে প্রশ্নে ছিল, দেখেছো? আগের চাইতে বড় হ্যাঁ স্যার। বড় হয়েছে। দু গালে কিছু কিছু মেশে দাগ পড়েছে। গায়ের রং 3 বছর আগে, কত বছর আগে? 3 বছর আগে যেরকম দাঁড়িয়েছিল তার তুলনায় কিছু পরিষ্কার হয়েছে আবার। তার চোখের মণি নীল, কালো নয়, নীলও নয়, বলা যায় ফিরোজা রং। ফিরোজা রং। আচ্ছা বলো তো আমরা কত রকম রং পাই, মানে দুজনের কাছ থেকে আমরা এই তার চোখের মণির রং পাই। তার চোখ সম্পর্কে একজন বলেছিল এই আহ, কোথায় বলেছিল? বিমলার মাকে বলেছিল যে গ্রামের এক প্রতিবেশী বৃদ্ধা তার মাকে বলেছিল এই চোখ ভালো নয়, কারণ স্বামী টেকে না এমন মেয়ের। বিমলার মাকে বিমলার উদ্দেশ্যে এই বৃদ্ধা বলেছিল। তো আরেকটা তার চোখের রং সম্পর্কে আরেকটা কথা বলেছে, কে বলেছিল তার চোখের রং সম্পর্কে? আরেকজন ওটা সৌম্য বলেছিল। সৌম্য বলেছিল। কি রং বলেছিল চোখের রং? নীল। নীল বলেছিল। তো এই যে এই লাইনটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, কি? তার চোখের মণি কালো নয়, নীলও নয়, বলা যায় ফিরোজা রং। এবং গ্রামের প্রতিবেশী বৃদ্ধা কি বলেছিল? এই চোখ ভালো নয়, কারণ তার স্বামী টেকে না। দেখো এখানে যখন আমরা দেখতে পাই ভুবনবাবু এই বিমলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন কিন্তু সেই বিমলা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে। এই যে কথাটা শেষ সঙ্গে কিন্তু মিল আছে। অর্থাৎ সে ভেবেছিল হয়তো যে আমি যদি বিবাহ করি তাহলে কিন্তু হয়তো ভুবনবাবু কিছু হতেও পারে। সেটাও কিন্তু এই লাইনের সঙ্গে কিন্তু আমরা একটা মিল পাই, বা এখানে একটি তারপরে গাঙ্গুলি মশের বড় মেয়েকে মালতী খবরের কাগজ নিয়ে ফিরেছে। সে এবার কটা পর্যন্ত পড়বে? খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাত 10টা পর্যন্ত পড়বে। বিয়ে হয় মানুষের, আমার হয়েছিল, তোমার দিদির হয়েছিল ভৌম বিমলাকে। তোমার জ্যাঠামশাই এবং কাকা তারা নিতান্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ। বিমলার কাকা জ্যাঠা সম্পর্কে বলেছে ভুবনবাবু। আচ্ছা এই লাইনটা কালকে দিয়েছিলাম, ঠিক করেছিলে এই লাইনটা? যে মেয়ে রেঙ্গুন থেকে পায়ে হেঁটে হেঁটে বাংলায় আসতে পারে সে অনেক দূরে যেতে পারে, কে বলেছে? বিমলা বলেছে। কে বলেছে এটা? বিমলা। ঠিক করেছিলে এটা কালকে? হ্যাঁ স্যার। হুম। তুমি কি আমাকে বিয়ে করবে? কে বলেছিল? ভুবন বলেছিল বিমলাকে। বিমলা বলল তোমার এবার বছর 43 হলো ভুবনবাবু, তখন আমার বয়সের বছর 10 তফাৎ ছিল। তোমার যখন 10, আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ ছিল। রসিকতা করলো ভুবনবাবু, স্কুল মাস্টারের ভাষা, এটাও ছিল প্রশ্নে। ভুবনবাবুকে দেখে প্রথমে যেটা মনে হয় সেটা কি? রক্তহীনতা বলে। স্বল্পহারী, স্বল্পভাষী, অনুষ্ণ এক ব্যক্তি। এই লোকটি যে রেঙ্গুন থেকে বজ্রযোগিনী পথে পাড়ি দিয়েছিল তা বিশ্বাস হয় না। বিমূল্য আজ একটু, আচ্ছা এখানে দেখে নিই ওটা, তথ্য খুব একটা নেই। এই যে লাইনটা গুরুত্বপূর্ণ। এই বয়সে কাছের লোককে পাশে পেতে ইচ্ছে হয়? গাঙ্গুলি গিন্নি বিমলাকে বলেছে। গাঙ্গুলি গিন্নি বিমলাকে বলেছে। গাঙ্গুলি গিন্নি বিমলার কথায় রস পেয়ে বলেছিল, অবশ্য মাঝে মাঝে রাগ করে অন্য ঘরে শোয়া মন্দ নয়, কিন্তু কষ্ট দিতে নেই পুরুষকে। গত বছর কি হয়েছিল? প্লুরিসে হয়েছিল, প্লুরিসে হয়েছিল। এই রোগ ভুবনবাবুর হয়েছিল বলে বিমলা গাঙ্গুলি গিন্নিকে জানায়। 2 বছর হলো তারা এই পল্লীতে একই বাড়িতে বাস করছে ভুবনবাবু বিমলা। পুরনো অনুভবকে ঠিক আগের মতো করে ফিরিয়ে আনা যায় না। সে সময়কার বর্ণনা হতে পারে এমন কতগুলি কথা মনে আসে, কিন্তু কথাগুলো যেন পরাগ ঝরে যাওয়া ন্যাড়া কদম ফুলের মতো। আচ্ছা এটা 7 দিন ছিল উদ্বাস্তুরা স্কুল ঘরে, বন্যা নেমে যাওয়ার পরেও 4 দিন। স্থানীয় মারবাড়ি ত্রাণ খুলেছিল, খিচুড়ি দিয়েছিল তাদের। দিনের বেলায় ডাল তরকারি, রাতের বেলা খিচুড়ি। ক্লাস 8-এ ঘরে কয়টা পরিবার ছিল? কয়টা পরিবার? 6টি পরিবার আশ্রয় নিয়েছিল। 5-7টি শিশু, 8-9টি স্ত্রীলোক এবং অন্য অনুরূপ সংখ্যক পুরুষ। মননচাঁদ একটা ভাঙা কাঠের তোরঙ্গের ওপর থলেবুকায় তামাক টানছিল। এই যে চরিত্রটা পাই মননচাঁদ এবং সুধামণি, তারা নিশ্চেষ্ট গরিব মানুষ, ভদ্রলোক, যারা এই বিমলাকে বনগার
এই স্টেশনে পেয়েছিল এবং সেখান থেকে তারা বহন করে নিয়ে এসেছিল কিন্তু এই বিমলাকে। বলতে গেলে একমাত্র বিমলাকে তারা রক্ষা করেছিল এবং তাদের সঙ্গে কিন্তু নিয়ে এসেছিল এবং তাকে কিন্তু মা বলেছিল। এবং এই মরণচাঁদ কি বলেছে, এবং মরণচাঁদের মধ্যে দেখতে পাই একটা নেতা সুলভ মনোভাব মনোবৃত্তি, অর্থাৎ সে কিন্তু দলটাকে পরিচালনা করেছে, সঙ্গে নিয়ে এসে তাদের সুখ দুঃখের সঙ্গী হয়েছে, সেটা কিন্তু দেখতে পাই। আমাকে সকলে মাথা পিছু 2 পয়সা যদি দাও, ভাজা কিনে আনি দেবো, খিচুড়ির স্বাদ হবি। পয়সা নিয়ে মরণচাঁদ বাজার থেকে পিএস বড়া কিনে আনে এবং সকলে কিন্তু ভাগ করে দেয়। বিমলা চিঠিতে তার ঠিকানা জানিয়েছিল হলুদমোহন ক্যাম্প, গ্রুপ নম্বর 6, কার্ড নম্বর 27, তাঁবু নম্বর 27, কার্ড নম্বর 587। প্রচুর তথ্য আছে, সেগুলো কিন্তু নিজেকেই মনে রাখতে হবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেটা বলছি, তথ্যগুলো বলছি শুধু। একটা সে কি কুড়িয়ে পেয়েছিল, ঘটনাটা জানো, যে নাচের একটা ইসে এসেছিল সেখানে, সেটা দিয়ে কি কিনেছিল, রজনীগন্ধা কিনেছিল। এবং সেই রজনীগন্ধা স্কুলের বারান্দা রেলিংয়ে ভর রেখে দাঁড়িয়ে, আচ্ছা, আমি যত বেশি সম্ভব তথ্য এখানে তুলেছি। আমি যতগুলো মানে নোটস আছে আমার কাছে বিভিন্ন সেন্টারের, কোচিং সেন্টারের, সেখানে এত তথ্য পাবে না কিন্তু, মানে খুব কম করে দিয়েছে তথ্য। হ্যাঁ স্যার, এই নোটটা পড়া মানে অনেকটা সে ট্যাক্সের মতনই পড়া হয়ে যায়। হ্যাঁ, এই নোটটা পড়া মানে অনেকটা টেক্সটের মতনই পড়া হয়ে যায়। হ্যাঁ, টেক্সটের মতো পড়া হবে। আচ্ছা, তুমি নোটের কথা বলেছিলে, বিষয়টা বলি। সেটা হচ্ছে তোমাকে ছোট গল্প দিয়েছি, নাটক দিয়েছি, প্রবন্ধ যে কটা বাক্য আছে আমি পাঠাবো, এবং প্রবন্ধগুলো তোমাকে 2-1 দিনের মধ্যে আমি পাঠিয়ে দেবো। এখন আমি একদম অনেকটা ফাঁকা হয়েছি কাজ থেকে, তো তুমি এই কয়েকটা বের করে নিয়ে আসো। আমি আবার মানে নেক্সট ইসেতে তোমার মার্চের 9 তারিখ, তো মোটামুটি এই মার্চের মধ্যে আর কি যেগুলো বাকি আছে সবগুলো পাঠানোর চেষ্টা করব। তোমাকে পাঠিয়েছি তিনটে হচ্ছে ইউনিট 1, সেখানে পোয়েটিক্স আছে এবং ছন্দ অলঙ্কারগুলো আছে। তারপর তোমাকে পাঠালাম ছোট গল্প নাটক, মোটামুটি 3টে ইউনিট, এবং উপন্যাস পাঠাচ্ছি 4টে ইউনিট, 5টা ইউনিট যাবে আর কি। প্রবন্ধ কিছু পাঠিয়েছি, সেখানে দু হ্যাঁ স্যার, একটি বাদ আছে। উপন্যাসও সব সব আসেনি উপন্যাস। সব আসলে আমি পাঠিয়ে দেবো তোমাকে, উপন্যাস সবগুলো পাঠিয়ে দেবো। তুমি এগুলো প্রিন্ট করে আনো, এবং যেগুলো বাকি থাকবে তোমার হচ্ছে কি রবীন্দ্র সাহিত্যটা, আর হচ্ছে তোমার আহ, মধ্যযুগ, আর হচ্ছে কি আপনার কি স্যার নোট করা নেই না? হুম কোনগুলো? মানে স্যার বাকিগুলো কি নোট করা নেই না? না না, ফোনের করা কোনো আছে, মানে সমস্যা? কি আমার ওই নোটগুলো না সাজানো নেই তো কিছু। আহ, ওখানে তোমার ওই যেমন ওয়াটারমার্ক, বর্ডার, এগুলো তো আমি আগে মোবাইলে করেছিলাম, তো সেখানে দেওয়া নেই। তো এই যে আমি এখন ল্যাপটপ নিয়েছি, সেই নোটগুলো কি করি, এখানে এখানে ওই ল্যাপটপে নেওয়ার পরে আবার এখানে এই যে ওয়াটারমার্ক সবগুলো দিই, দেওয়ার পরে বর্ডার সমস্ত কিছু দিয়ে নোটগুলো পাঠাই। এই জন্য তো ল্যাপটপ সবসময় খোলা হয় না আমার, সেই জন্য আর কি সমস্যাটা হয়। ঠিক আছে, আমি তোমাকে আচ্ছা স্যার, ইউনিট বাকিগুলো তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে ওই প্রিন্ট করে মানে সুবিধা হবে। আমি চেষ্টা করবো তোমাকে। আমি ইউনিট 1টা পাঠিয়েছি, সেখানে তোমার ওই ইসেটা আছে, পোয়েটিক্সটা আছে। তারপরে তোমার নাটক পাঠিয়েছি, ছোট গল্প পাঠিয়েছি, ইউনিট 1 তো ওখানে আছেই। প্রবন্ধ পাঠিয়েছি, প্রবন্ধ একটা বাকি আছে, আমি তোমাকে এই কিস্তিতে পাঠিয়ে দিচ্ছি সেগুলো। এবং এটা হয়ে গেছে। আর হচ্ছে আর তোমাকে স্যার বলছিলাম, রবীন্দ্র সাহিত্য, লজিকের যদি নোট থাকে স্যার। লজিক। হ্যাঁ স্যার। আমি মানে অনেকে তো ক্লাস করছে না এখন, তো আমি ভেবেছিলাম যে আমি ওই আহ, ইসের থেকে ক্লাস করাবো, রিসার্চ থেকে। তারপর হচ্ছে এই বিষয়ে মানে ইন্ডিয়ান লজিক, এগুলো থেকে ক্লাস করে না ভালো হতো। এগুলো তো বুঝতে পারো যে উপন্যাসগুলো কি কি বিষয়, এগুলো সহজেই বুঝতে পারো, তো প্রবন্ধগুলো থেকে করালে ভালো হবে আর কি। রবীন্দ্র সাহিত্যের যে প্রবন্ধগুলো আছে সেগুলো আলোচনা করলে ভালো হতো আর কি। তো এগুলো দিয়েছি, এগুলো যেহেতু কেউ ক্লাস করছে না, তাহলে আমার ওই ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করাটাই ভালো।
তাই না? স্যার একবার গ্রুপে লিখে দিবেন সবাইকে যে ক্লাস করলে সুবিধা হয় সবারই, তাহলে হয়তো জয়েন করতে পারে। সেটা হচ্ছে বিষয়। এখন কেউ যদি ক্লাস না করে সেটা আমি কি করবো বলো তো দেখি? মানে কি বলি, যেমন সঙ্গীতে ছিল কেউ প্রত্যেকদিন ক্লাস করতো, এই হচ্ছে বিষয়। যাই হোক, ক্লাসগুলো করো। যদি বাংলার ক্লাস কেউ না করে, তুমি যদি না করো তাহলে ওই ফার্স্ট পেপারটা আলোচনা করবো। যত ফার্স্ট পেপার আলোচনা করো তত তোমরা ভালো হবে আর কি, লাভবান হবে। ফার্স্ট পেপারটা করা যেতে পারে। আচ্ছা, তোমাকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও ল্যাপটপ থেকে। ওয়েট, হোয়াটসঅ্যাপ নেই এখানে। ওয়েট একটু, ওকে এই পিডিএফটা পাঠিয়ে নিয়ে আগে। রাজীব, রাজীব ডকুমেন্ট। হয়ে গেল আবার। স্যার আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার জেলায়, নর্থ বেঙ্গল। আচ্ছা। সে বলো কোথায় এটা? আর স্যার আজকে মক টেস্ট হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। ওই গ্রুপে মেসেজ করেছেন যে পুরো সিলেবাসের উপর হবে। ওটা হচ্ছে ফ্রি গ্রুপে। আর স্যার বলছিলাম যে ওই যে দিদিটা মেসেজ করলো ওই দিদিটাকে চেনেন আপনি? পায়েল বাঘ, হ্যাঁ চিনি। চেনাও নাকি? হ্যাঁ স্যার চিনি। ও, বাড়ি কোথায়, ইসেতে নাকি, পুরুলিয়াতে নাকি? হ্যাঁ স্যার পুরুলিয়ায় থাকতো কিন্তু এখন মেদিনীপুর ট্রান্সফার নিয়েছে। হ্যাঁ 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 ঠিক। আমার দেখা হয়েছিল, এই আমাদের এখানে এসেছিল তো একবার কোচবিহারে। রাজীব হ্যাঁ স্যার এই কিছুদিন আগে কোচবিহার ছিল, পিএইচডি ছিল ওরও। আসেনি, পিএইচডি ভাইবা দিতে আসেনি। গিয়েছিল স্যার, স্ট্যাটাস দিয়েছিল। আসেনি মানে ভাইবাতে আসেনি, ওর একটু সমস্যা হয়েছিল তো। মানে ও, মানে ও যে ফর্ম ফিল আপ করেছিল একটা ডকুমেন্টস নাকি দেয়নি, পরে সেটা দিতে এসেছিল কিন্তু সেটা করেনি আর কি, ভাইভাতে আসেনি। আচ্ছা। আচ্ছা, তোমাকে হতো সেটা পাঠাইনি। আচ্ছা, তোমাকে আমি রাত্রে উপন্যাসগুলো সবগুলো পাঠাচ্ছি আমি। তাহলে তোমার বাকি থাকছে হচ্ছে তোমার আহ, প্রবন্ধ একটা বাকি থাকছে, রবীন্দ্র সাহিত্য বাকি থাকছে, তারপর বাকি থাকছে উম, মধ্যযুগ। মধ্যযুগে হয়তো দু একটা হয়তো আমি অন্য নোটস দেবো, কিন্তু বাকিটা সব আমার দেবো। তো ওগুলো একটু কদিন পরে দিচ্ছি তোমাকে। এই যে উপন্যাস, নাটক, ছোট গল্প, ইউনিট ওয়ান, এবং সেখানে অলংকারটা পেয়ে যাচ্ছ এবং পোয়েটিক্স পেয়ে যাচ্ছ, মোটামুটি কমপ্লিট। এদিকে তোমার ইউনিট থ্রি তো পাবে না নোটস কোনো, কাব্য থেকে কোনো নোটস দিচ্ছি না, ওখান থেকে দরকার নেই একটা খুব।
কেন স্যার কাব্য কবিতা থেকে নোট নেই? না, ওখান থেকে নোট নেই, ওখান থেকে দিতে হবে নাকি নোট? ওখান থেকে কবিতাগুলো মুখস্থ করলেই হবে, কিন্তু ওখানে নোট খুব একটা তোমার কাছে। আচ্ছা, বই কোনটা আছে তোমার কাছে? বই মানে নোটস বই কোনো আছে না এটার? না স্যার, নোটস বই কিছু নেই, ওই সেই জেরক্স করা আছে পিডিএফ গুলো। কোনটা আছে বই, মানে জেরক্স কোনটা আছে? কোনো নোটস নেই আর কি কাব্য কবিতা থেকে? না, কাব্য কবিতা থেকে কিছু নোটস নেই, ওই সেই যে পুরো অল সিলেবাসটা আছে না, ওই পিডিএফটা আছে শুধু। ঠিক আছে, তাহলে আমি তৈরি করবো তাহলে। ওটা হয়তো দেরি হবে কয়েকদিন, কিন্তু বাকি যেগুলো নোটস আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো। তোমার যেগুলো নেই আর কি, যেগুলো দেওয়া হবে না, সেগুলো আমাকে একটু পাঠাবে। আমি উপন্যাসগুলো পাঠাবো সব। হুম। তাহলে ক্লাস থাক আজকে, আর সবগুলো পড়াচ্ছি না, তুমি পড়েছো তো থাকুক নাকি? না স্যার, ক্লাসগুলো আছে কি বলুন তো, মানে শুনলে অনেকটা মনে থাকে, মানে হুম। আলোচনার মধ্যে হয় বিষয়টা, কোনটা? সহজে বুঝতে পারি। এই যে মানে ক্লাসগুলো যদি হয় তাহলে মানে হ্যাঁ, সুবিধা হয় অনেক। ক্লাসগুলো